লোককথন বাই নূর চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা একটি বিখ্যাত উপন্যাস আমি এবং কয়েকটি প্রজাপতি। আজ এর ষষ্ঠ পর্ব। রূপা বলল, আপাকে যে আমরা কী পরিমাণ ভালোবাসি, কী পরিমাণ শ্রদ্ধা করি, সেটা পৃথিবীর কারো পক্ষে বোঝা সম্ভব না। আমাদের কাছে আপা একদিকে আর সমস্ত পৃথিবী একদিকে। তাই নাকি? হ্যাঁ তাই। আপা যদি আমাকে ডেকে বলে, তুই যা ছাদে ওঠ, তারপর ছাদ থেকে লাফ দিয়ে উঠানে পড়ে যা, আমি সঙ্গে সঙ্গে সেটা করব। তোমার আপা যদি বলে, একটা কাজ কর, গ্লাসে ইঁদুর মারা বিষ মিশিয়ে শরবত বানা, তারপর এই শরবত তোর স্বামীকে খেতে দে, তুমি দেবে? দস্তা হতাশ চোখে আমার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার মনে হয় শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে, কপালে ঘাম। আমি বললাম, তুমি এরকম ভাব করছো যেন সত্যি সত্যি তোমার আপা তোমাকে ইঁদুর মারা বিষের শরবত বানাতে বলেছে। সহজ হতো। দস্তা সহজ হবার চেষ্টা করতে করতেই টেলিফোন সেটের কাছে গেল। তার আপাকে সম্ভবত পাওয়া গেছে। দস্তা ইশারায় আমাকে ডাকছে। আমি টেলিফোন রিসিভার হাতে নিয়ে নরম গলায় বললাম, কেমন আছেন? সাথে সৌজন্যমূলক প্রশ্নের উত্তরের ধার দিয়েও গেল না। কঠিন গলায় বলল, আপনি আমার বোনকে দস্তার নামে ডাকেন কেন? এটা কোন ধরনের রসিকতা? দস্তা আবার কি? আমি বললাম, আপনার তো বিয়ে হয়নি, সেজন্য আপনি জানেন না। স্বামীরা তাদের নবপরিণীতা স্ত্রীর সঙ্গে অনেক রহস্য করে। স্ত্রীর নাম পাল্টে তার পছন্দের নাম দেওয়া একটা সাধারণ ব্যাপার। সেই পছন্দের নাম দস্তা। আপনি কখনো তাকে দস্তা ডাকবেন না, কখনো না। আচ্ছা, এখন থেকে ডাকবো না, এখন থেকে রূপা ডাকবো। আপনি রূপাকে আটকে রেখেছেন কেন? আটকে রাখিনি তো। অবশ্যই আটকে রেখেছেন। আটকে রেখেছেন বলে সে তার অসুস্থ বাবাকে দেখতে আসতে পারছে না। উনি অসুস্থ নাকি? কি আশ্চর্য! আপনি জানেন না যে বাবা অসুস্থ? না, আমি জানি না। রূপা আমাকে বলেনি। রূপা আপনাকে বলেনি? না, বলেনি। আপনাকে বলেনি কারণ সে জানে আমাদের বাবা অসুস্থ। এই খবরে আপনার কিছু যায় আসে না। আপনি আমার কথা শুনুন, আমার বোনকে আটকে রাখবেন না। তাকে এখনই আমাদের বাড়িতে পাঠাবার ব্যবস্থা করুন। বাবার শরীর কতটা খারাপ তা আমি জানি। আমি একজন ডাক্তার। এখন তো রাত অনেক হয়েছে। যত রাখি হোক, আপনি তাকে পাঠান। আমি তাকে পাঠাচ্ছি, কিন্তু আপনি ভুল করছেন। আমি তাকে আটকে রাখিনি। কেন শুধু শুধু তাকে আটকে রাখব? আপনি মানসিকভাবে অসুস্থ একজন মানুষ। আপনার পক্ষে তাকে তালাবন্ধ করে রাখা খুবই স্বাভাবিক ব্যাপার। আর কিছু বলবেন? না, আর কিছু বলবো না। আমার একটা প্রশ্ন ছিল, অভয় দিলে প্রশ্নটা করি। আপনি যেরকম রেগে আছেন, প্রশ্ন করতে ভরসা পাচ্ছি না। কি প্রশ্ন? আপনারও কি রূপার মতো শ্বাসকষ্টের সমস্যা আছে? শ্বাসকষ্ট হলে অনেকটা সাইকোসমেটিক ডিজিজ। যেহেতু আপনাদের তিন বোনের ভেতর অস্বাভাবিক মিল, সেহেতু সাইকোসমেটিক ডিজিজগুলো তিনজনেরই হবার কথা। আমার সঙ্গে জ্ঞান কপচাবেন না। সাথে খট করে টেলিফোন রেখে দিল। আমি দস্তাকন্যার দিকে তাকিয়ে বললাম, রূপা বাবাকে দেখতে যাবে, তৈরি হও। দস্তাকন্যা অবাক হয়ে বলল, তুমি আমাকে রূপা ডাকছো কেন? তুমি রূপা ডাকবে না, তুমি দস্তা ডাকবে। গাড়িতে করে রূপাকে একাই তাদের বাড়িতে পাঠালাম। সে এমন ভাব করতে লাগলো যেন দীর্ঘদিনের জন্য বহু দূর দেশে যাচ্ছে। সম্ভাবনা এরকম যে আর ফিরবে না। তার চোখে অশ্রুবিন্দুও দেখা গেল। সে ধরা গলায় বলল, আমি কিন্তু রাতে থাকবো না, আমি ফিরে আসবো। তুমি ঘুমাবে না, তুমি অবশ্যই জেগে থাকবে, অবশ্যই আমার জন্য অপেক্ষা করবে। আমি বললাম, আমি অপেক্ষা করব। কিন্তু রূপা, তুমি কাঁদছো কেন? রূপা চোখ মুছতে মুছতে বলল, তোমাকে না বললাম আমাকে রূপা ডাকবে না, দস্তা ডাকবে? রূপাকে নামিয়ে গাড়ি ফিরে এলো। জানা গেল তার বোনরা তাকে রেখে দিয়েছে। রাতটা সে বোনদের সঙ্গে থাকবে। মানুষ আর কিছু পারুক না পারুক দ্রুত অভ্যস্ত হতে পারে। ট্যানারির পাশে যার বাসা, সে চামড়ার গন্ধে অভ্যস্ত হয়ে যায়। নির্মল আলো বাতাসে তার সারাক্ষণ মনে হয় জীবন থেকে খুব গুরুত্বপূর্ণ কী যেন একটা চলে গেছে। রাতে ঘুম হয় না, ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসে, নিঃশ্বাসে কষ্ট হয়। রূপার সঙ্গে আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। এক রাতের জন্য সে নেই। আমার মনে হলো, এ কি, আমি কোথায়? নিজের বাড়িটাও আমার কাছে অচেনা মনে হতে লাগলো। রাত 1টার পর থেকে ভয় ভয় করতে লাগলো।
মনে হলো লাইব্রেরির ঘরে কে যেন হাঁটছে, বই নাড়াচাড়া করছে। বারান্দার চেয়ার ধরে টানাটানির শব্দ পেলাম, একটা অস্বাভাবিক শব্দ। মাঝে মাঝে বানরগুলি বারান্দায় চলে এসে চেয়ার টানাটানি করে, তবে এখন তাদের কিচকিচ শব্দ শোনা যায়। এখন কোনো কিচকিচ শব্দ শোনা যাচ্ছে না। একবার মনে হলো বারান্দায় গিয়ে দেখে আসি ঘটনা কি। সঙ্গে সঙ্গে মনে হলো যদি দেখি কিছু নেই, বারান্দা শূন্য, তাহলে ভয় পাবো। এর চেয়ে না দেখাই ভালো। ভূতের ভয় কাটানোর দুটি পদ্ধতি আছে। দুটি পদ্ধতির একটি হলো সম্পূর্ণ নগ্ন হয়ে যাওয়া, নগ্ন হয়ে হাঁটাহাঁটি করা। যে ভূতের ভয়ে অস্থির হয়ে আছে, নগ্ন হওয়া মাত্র তার সব ভয় কেটে যাবে। নগ্ন হবার কারণে তার ভেতরে প্রবল লজ্জার বোধ তৈরি হবে। লজ্জাবোধ ভয়বোধকে কাটিয়ে দেবে, অনেকটা ম্যাটার অ্যান্টিম্যাটারের অ্যানিহালেশনের মতো। ভয় কাটানোর দ্বিতীয় উপায় হলো ভূতের বই পড়তে শুরু করা, বিষে বিষক্ষয়। আমি রাতের খাওয়া শেষ করে একটা ভূতের বই হাতে নিয়ে বিছানায় গেলাম। পাতা খুলে পড়তে শুরু করেছি। আমি শুনলাম পাশের ঘরে চামচের শব্দ, কেউ যেন চা বানাচ্ছে। এই একটা কাপে চামচ নাড়লো, এই সে দ্বিতীয় কাপে চামচ নাড়ছে। চা সম্ভবত 2 কাপ বানানো হচ্ছে। এমন কি হতে পারে যে কাজটা বানর করছে? বানর অনুকরণ করতে খুবই ভালোবাসে। সে রূপাকে চা বানাতে দেখেছে, এখন অনুকরণ করছে। বানরের সম্ভাবনা সম্পূর্ণ বাতিল করতে হলো, কারণ বানরের উপদ্রব থেকে বাঁচার জন্য পুরো বাড়ি নেট দিয়ে ঘেরা। শুধু বারান্দার একটা অংশ খালি, যেখানে আমি বানরের সঙ্গে কথা বলি। তাহলে চামচ কে নাড়ছে? আমার হ্যালুসিনেশন হচ্ছে না তো? পুরাতন বেধি মাথাচড়া দিচ্ছে? হ্যালুসিনেশন কোনো বেধি নয়, হ্যালুসিনেশন হলো আধি। রবীন্দ্রনাথের কবিতায় আছে, ব্যাধির চেয়ে আধি হলো বড়। ব্যাধি শরীরের রোগ, আধি হলো মনের রোগ। আমাকে কোনো ব্যাধিতে ধরেনি, আমাকে ধরেছে আধিতে। শরীরের ব্যাধিকে উপেক্ষা করে সে ব্যাধি সারানো যায় না। টাইফয়েড হলো ক্লোরোমাইটিসিন লাগবে, নিউমোনিয়া হলে পেনিসিলিন নিতে হবে। মনের অধিকে হয়তো উপেক্ষা করে সরানো যায়। আমি চায়ের কাপের চামচের শব্দ সম্পূর্ণ উপেক্ষা করলাম, বই পড়তে শুরু করলাম। লেখক যথেষ্ট জমাট ভূতের গল্প ভেতেছেন, পরিবেশ সুন্দর তৈরি করেছেন। একজন যাত্রী দূরপাল্লার ট্রেনে যাচ্ছে, প্রথম শ্রেণীর কামরায় তিনি একা। রাত 11টার মতো বাজে, শীতল রাত, ভালো শীত পড়েছে, বাইরে ঘন কুয়াশা, জানালা দিয়ে কিছুই দেখা যাচ্ছে না। তারপরেও তিনি দীর্ঘ সময় জানালা দিয়ে তাকিয়ে রইলেন। একা একা তিনি বোর হচ্ছিলেন। ব্যাগ খুলে হুইস্কির বোতল খুলে নির্জলা হুইস্কি একসাথে খানিক খানিক খেয়ে ফেললেন। তার ভালো নেশা হয়ে গেল, শরীর ঝিমঝিম করতে লাগলো, ঘুমো পেল। কম্বল গায়ে জড়িয়ে তিনি শুয়ে পড়লেন। ট্রেনের ঝাঁকুনিতে ঘুমিয়েও পড়লেন। ঘুম ভাঙল প্রচণ্ড শীতে। তিনি দেখলেন ট্রেনের কামরার প্রতিটি জানালা খোলা, জানালা দিয়ে হু হু করে বরফের মতো বাতাস ঢুকছে। তিনি ধর্মর করে উঠে বসলেন। অবাক হয়ে দেখলেন গল্পের এই পর্যায়ে আমার ঘরের পাশে খুট করে শব্দ হলো। আমি বললাম, কে? দরজার আড়াল থেকে অবিকল রূপার গলায় একজন বলল, আপনার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চা খেয়ে আসুন। আমি হাতের বই রাখলাম, পাশের ঘরে গেলাম। সেখানে সত্যি সত্যি পিরিচের ঢাকা চা। আমি চায়ের কাপ হাতে নিয়ে শোবার ঘরে ঢুকলাম, চায়ে চুমুক দিলাম। দরজার আড়াল থেকে নারী কণ্ঠে বলল, চায়ে চিনি হয়েছে? আমি বললাম, হয়েছে। তুমি কি কাঁসা কন্যা? দরজার আড়ালে কেন? সামনে আসো। কাঁসা কন্যা? তুমি কি জানো যে তোমার কোনো অস্তিত্ব নেই? তুমি হচ্ছে আমার কল্পনা। জানি না। আমার ভয়ঙ্কর একটা রোগ হয়েছে, রোগটার নাম আধি। আধি আবার কেমন রোগ? মনের রোগ। রবীন্দ্রনাথের কবিতায় আছে, বিনুর বয়স 23 তখন, রোগে ধরল তারে, ঔষধে ডাক্তারে ব্যাধির চেয়ে আধি হলো বড়। নানা ছাপের জমল নিশি, নানা মাপের কৌটো হলো জড়ো। রবীন্দ্রনাথের নাম শুনেছ? শুনেছি। তা তো শুনবেই। আমি যা যা জানি তুমিও তা জানো। আমার সমস্ত জ্ঞানই তোমার মধ্যে আছে। তাহলে আদিকে জানলাম না কেন? তারও ব্যাখ্যা আছে। তোমাকে পুরোপুরি আমার মতো করে তৈরি করলে খেলাটা জমে না। খেলা জমানোর জন্য একটা করা হয়েছে। তোমাকে সামান্য অন্যরকম করা হয়েছে, যাতে আমাকে বিভ্রান্ত করা যায়। কে আপনাকে বিভ্রান্ত করছে? আমি আমাকে বিভ্রান্ত করছি। সাপ হয়ে ধ্বংসন করছি, আবার ওঝা হয়ে ছাড়ছি।
কাঁসাকন্যা হাসছে। হাসছো কেন? তুমি যে মিষ্টি করে একটু পরপর হেসে উঠছো তারও কিন্তু ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হলো, কেউ হাসলে আমার ভালো লাগে, কেউ কাঁদলে কিংবা মন খারাপ করে থাকলে মেজাজ খারাপ হয়। তখন ইচ্ছে করে যে কাঁদছে তাকে আরও কাঁদিয়ে দিই। আমি এরকম কেন হয়েছি শুনতে চাও? চাই। আমি বড় হয়েছি কান্নার শব্দে। আমার মা নানাবিধ দুঃখ কষ্টে সবসময় কাঁদতেন। আমার দুবোন কাঁদত। যখন বাবা নেশা করতেন তিনিও হু হু শব্দ করে কাঁদতেন। আমাদের বাড়িটা ছিল কান্নার বাড়ি। সেই বাড়িতে একজন শুধু হাসত। সে কে? আমার মেজ বোন। সে সব কিছুতেই হাসত। আমার মতো? হ্যাঁ, তোমার মতো। মেজ বোনের বয়স যখন 10 বছর তখন সে বাবার উপর রাগ করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, আর কোনোদিন ফিরে আসেনি। সে কি? তুমি এত চমকে উঠলে কেন? তুমি তো সবই জানো। আমি যা জানি তুমিও তা জানো। আপনার সেই বোন এখন কোথায় আছে? জানি না কোথায়, সে হারিয়ে গেছে। তাকে খোঁজার চেষ্টা করা হয়নি? মানুষের পক্ষে সম্ভব সব চেষ্টা করা হয়েছে। আমরা মাসের পর মাস এই ভেবে কাটিয়েছি যে সে ফিরে আসবে। আপনি খুবই উত্তেজিত হয়ে পড়ছেন। আর কথা বলবেন না, শুয়ে পড়ুন। পানি খাবেন? বরফ দেওয়া ঠান্ডা পানি? হ্যাঁ, খাবো। আমি দরজার দিকে তাকিয়ে আছি। আমি নিশ্চিত যে আজ সে যখন দরজার আড়াল থেকে বের হবে তখন তাকে দেখা যাবে। কল্পনা কন্যা বাস্তবে রূপ নেবে। যা ভেবেছে তাই হলো। আমি কাঁসাকন্যাকে এক ঝলক দেখলাম। সে দরজার আড়াল থেকে বের হয়ে দ্রুত পাশের ঘরে চলে গেল। সে দেখতে কেমন? রূপার মতো। আমার মস্তিষ্ক কল্পনার অচেনা কোনো মেয়েকে তৈরি করেনি। অচেনা মেয়ে তৈরি করা তার জন্য কষ্টকর হতো। সে চেনা একজনকেই তৈরি করেছে। ভাই সাহেব, আমি আমার জীবন গল্পের কঠিন একটা সময়ে চলে এসেছি। আমার জীবনে দুটি বিশেষ ঘটনা এই সময় ঘটে। এক, কাঁসাকন্যাকে প্রথমবার কিছুক্ষণের জন্য দেখতে পাই। দুই, আমার শ্বশুর সাহেব মারা যান। আমার শ্বশুর সাহেবের মৃত্যুর খবর অবশ্যই সেই রাতে পাই না, খবরটা আসে পরদিন ভোরে। কোনো জামাইয়ের কাছে তার শ্বশুরের মৃত্যু বিশেষ ঘটনা না, আমার কাছে বিশেষ ঘটনা। কারণ শ্বশুর সাহেবের মৃত্যুর পর রূপার 2 বোন বাস করার জন্য আমার বাড়িতে উঠে এলো। ওই বাড়িতে তারা থাকতে পারছিল না, ভয় পাচ্ছিল। আপনি কি এডগার এলেন পোপের নাম শুনেছেন? আমেরিকান কবি ও গদ্যকার। তার মূল আগ্রহ ছিল সুপারন্যাচুরাল দিকে। বিখ্যাত সব ভূতের গল্প লিখেছেন তিনি। তার অনেক গল্প নিয়ে সুন্দর সুন্দর ছবিও হয়েছে। ঢাকায় এসেছে পিট অ্যান্ড দ্য পেন্ডুলাম। ওনার গল্প ঠিকঠাক পরিবেশে পড়লে ঘুম খতম, পয়সা হজম হয়ে যাবে। অদ্ভুত অদ্ভুত কায়দায় খুনের বর্ণনা তার লেখায় পাওয়া যায়। একটা খুন কীভাবে করা হয় তার সামারি অ্যান্ড সাবস্টেন্স আপনাকে বলি। অসুস্থ বৃদ্ধ একজন মানুষ। রোজ গভীর রাতে খুব সাবধানে ঘরের দরজা খোলা হয়। বৃদ্ধের ঘুম ভেঙে যায়। তিনি আতঙ্ক নিয়ে তাকিয়ে থাকেন। বৃদ্ধ দেখতে পান তার ঘরের দরজা সামান্য ফাঁক হলো। তিনি ভয়ে চেঁচিয়ে উঠলেন, কে? কে? কেউ জবাব দেয় না। বৃদ্ধের ভয় তুঙ্গস্পর্শী হয়। তিনি থরথর করে কাঁপতে থাকেন। এই পর্যায়ে খোলা জানালার ফাঁক দিয়ে তার চোখে ফেলা হয় লণ্ঠনের আলো। বৃদ্ধ মারা যায় চোখে হঠাৎ আলো পড়ার ভয়ে এবং অস্বাভাবিক উত্তেজনায়। অল্প যে কয়টি ভূতের গল্প আমাকে অভিভূত করেছে, এলেন পোর এই গল্প তার একটি। আমি সবচেয়ে বেশিরভাগ সম্ভবত এই গল্পটি পড়েছি। গল্পটি আমাকে এত অভিভূত কেন করেছে তার কারণটা বলি। এই গল্প পড়ে প্রথম বুঝতে পারি মৃত্যু খুব সহজ ব্যাপার। একটি মানুষকে খুন করার জন্য ছুরি, কাঁচি, বন্দুক কিছুই লাগে না। কায়দা মতো সামান্য ভয় দেখাতে পারলেই হয়। তবে গল্পের মৃত্যু এবং বাস্তবের মৃত্যু একরকম নাও হতে পারে। চোখে আলো ফেলে গল্পে হয়তো বা একজনকে মারা সম্ভব, বাস্তবে কি সম্ভব? আমি ঠিক করলাম ব্যাপারটা পরীক্ষা করব। আমি চোখে আলো ফেলবার জন্য 5 ব্যাটারির একটা টর্চ কিনলাম। আরে না না, এখনকার কথা বলছি না, 7-8 বছর আগের কথা বলছি। আমার মধ্যে পরীক্ষা নিরীক্ষা করার প্রবণতা আছে। সায়েন্স নিয়ে পড়াশোনা করলে আমি হয়তো বা ভালো সায়েন্টিস্ট হতাম। দুঃখের ব্যাপার হলো আমি এমন বিষয়ে পড়াশোনা করেছি যেখানে হাতে কলমে গবেষণার সুযোগ নেই। আমার পড়াশোনার বিষয় দর্শন। এই বিষয়টা এমন যে এর সাহায্যে ঈশ্বর আছেন এই বিষয়ে 100 প্রমাণ দেওয়া যায়, আবার ঈশ্বর নেই এই বিষয়ে 100 প্রমাণ দেওয়া যায়। খুবই মজার ব্যাপার। শুধুমাত্র চোখে আলো ফেলে দ্য ইন্ড খেলাটা আমি খেলতে পারিনি, কারণ আমাদের বাড়িতে গুরুতর অসুস্থ কেউ ছিল না। গুরুতর কেন, মোটামুটি অসুস্থ কেউ নেই। এই বাড়িতে সুস্থ সবল লোকজন বসবাস করে। রূপার 2 বোন যখন থাকতে এলো তখন হঠাৎ
মনে হলো মন্দ না, দ্য এন্ড খেলা যেতে পারে। এই দুই বোন অসুস্থ না, খুবই সুস্থ, তবে মানসিকভাবে বিপর্যস্ত। বাবার মৃত্যু তারা নিতেই পারছে না। তাদের দেখে মনে হচ্ছে তাদের জগৎ সংসার কর্পূরের মতো উড়ে গেছে। তারা এখন আর মানুষের পর্যায়ে নেই, জম্বি পর্যায়ে। জম্বি চেনেন তো? জম্বি হলো মৃত মানুষ, যারা জীবিতদের মতো জীবনযাপন করে, চিন্তালাস বলতে পারেন। আমাদের বাড়িতে থাকতে এসে তারা খুবই বিব্রত বোধ করতে লাগলো, বিশেষ করে রূপার বোন সাথী। তারা তাদের নিজের বাড়িতে থাকতে পারছিল না, সেখানে নানান সমস্যা। সন্ধ্যা মিলবার পরপরই নাকি চটি ফটফট করে কে হাঁটে। মাঝে মাঝে দরজার কাছাকাছি এসে চটির শব্দ থেমে যায়। দরজা খুলে দেখা যায় কেউ নেই। আমরা এই ঘটনাকে বলতে পারি চটিভূতের উপদ্রব। 3 বোনের কাছে চটিভূত এক ভয়ঙ্কর। কেন তা হলে তার বাবার মৃত্যুর সময়ের কথাটা বলতে হয়। ভদ্রলোক শ্বাসকষ্ট এবং বুকের ব্যথায় ছটফট করছিলেন। মেয়েরা ছোটাছুটি করছিল কিভাবে ডাক্তারের কাছে বাবাকে নিয়ে যাওয়া যায়, সেই বুদ্ধি বের করার জন্য। তাদের বাসার টেলিফোন কাজ করছিল না। তারা পর্যায়ক্রমে ছোট দোতলায় বারান্দায় যাচ্ছিল, যদি সেখান থেকে কোনো রিক্সা বা বেবি ট্যাক্সি দেখা যায়। অন্য সময় সারা রাতে তাদের বাড়ির সামনে রিক্সা বা বেবি ট্যাক্সি দেখা যায়, সেটাতে কিছুই ছিল না। এমন অবস্থায় সুভাষ সাহেবের বুকের ব্যথা এবং শ্বাসকষ্ট হঠাৎ স্বাভাবিক হয়ে গেল। তিনি সহজ স্বাভাবিক গলায় বললেন, পানি খাবো, ঠান্ডা পানি। রূপা দৌড়ে পানি নিয়ে এলো। তিনি পানির গ্লাসের দিকে তাকিয়ে বিরক্ত গলায় বললেন, আধা গ্লাস পানি এনেছিস কি করে? পুরো গ্লাস আন, তৃষ্ণা পেয়েছে। রূপা গ্লাস ভর্তি পানি নিয়ে এলো। তিনি এক চুমুকে তৃপ্তি নিয়ে পানি শেষ করে বললেন, বাথরুমে যাব, চটি জুতা জোড়া আন। চটি জুতা জোড়া খুঁজে পাওয়া গেল না। তার ছোট মেয়েটা স্পঞ্জের স্যান্ডেল এনে দিয়ে বলল, চটি পাওয়া যাচ্ছে না বাবা, স্পঞ্জের স্যান্ডেল পরো। সুবহান সাহেব থমথমে গলায় বললেন, চটি জুতা জোড়া যাবে কোথায়? ঘরেই আছে, খুঁজে বের কর। 3 বোন ব্যাকুল হয়ে চটি জুতা খুঁজতে লাগলো। কিছুক্ষণ পরপর খোঁজ নিচ্ছেন। এই, পাওয়া গেছে? আমার যে বাথরুমে যেতে হবে ভুলে গেছিস? 3 ধুমসি মিলে করছিস কি? চটি জোড়া খুঁজে বের করতে পারছিস না? সাথী এসে কোমল গলায় বলল, বাবা তোমার শরীরটা খারাপ, এইভাবে চিৎকার করবে না। আমার বাথরুমে যেতে হবে না? আমি কি বিছানায় হেগে দেবো? তোরা তাই চাস? স্পঞ্জের স্যান্ডেলটা পরে যাও বাবা। অবশ্যই আমি স্পঞ্জের স্যান্ডেল পরবো না। তোরা যেখান থেকে পারিস চটি জোড়া খুঁজে আন। প্রয়োজনে আলাউদ্দিনের চেরাগের দৈত্যকে দিয়ে আমার চটি এনে দিবি। 3 ধুমসি, কাজ নেই কর্ম নেই, শুধু গুটুর গুটুর, শুধু রং তামাশা। রং তামাশা অনেক সহ্য করেছে, আর না। এই বলে চিৎকার করতে করতেই তাই স্ট্রোক হলো। সেই স্ট্রোকের মৃত্যু। সেরিব্রাল স্ট্রোকের বাংলা জানেন? বাংলা হলো সন্ন্যাস রোগ। সন্ন্যাসীরা কি করে? তারা তাদের অতি প্রিয় বাড়ি ছেড়ে চলে যায় আর ফিরে আসে না। সন্ন্যাস রোগে প্রাণবায়ু তার ঘর অর্থাৎ তার শরীর ছেড়ে চলে যায় আর ফিরে আসে না। কি বলছি, মূল অংশে আসি। রূপার বাবা চটি করতে করতে মারা গেলেন। মৃত্যুর পরপরই চটি পায়ে তার হাঁটার শব্দ শোনা যেতে লাগলো। 3 বোনই শুনল, চটর চটর শব্দ হচ্ছে। এই তিনি যাচ্ছেন বাথরুমের দিকে, এই গেলেন বারান্দায়। চটির শব্দের সঙ্গে তার খুক খুক কাশিও কয়েকবার শোনা গেল। ভয় এবং তীব্র আতঙ্কে 3 বোনই জমে গেল। মৃত্যু শোকের বদলে তাদের গ্রাস করল তীব্র ভয়। আপনি কি বুঝতে পারছেন চটির শব্দ শোনার পেছনে কাজ করছে মানসিক অবসাদ এবং তীব্র ঘোর? মানুষের আত্মা নিশ্চয়ই চটি পায়ে হাঁটাহাঁটি করবে না। সুবহান সাহেব যদি মরে ভূত হয়েও থাকেন, তারপরেও সেই ভূত নিশ্চয়ই তার 3 অসহায় মেয়েকে ভয় দেখাবে না। এটা হলো সাধারণ যুক্তি। ভয় যুক্তি মানে না। 3 বোন তাদের ভূত পিতার ভয়ে অস্থির হয়ে আমার বাড়িতে উঠে এলো। আমি যথেষ্ট বিরক্ত হলাম। একা থেকে আমার অভ্যাস। আমার কোনো কাজের লোকেরই যেখানে দোতলায় আসার হুকুম নেই, সেখানে 3 কন্যা দোতলায় বাস করবে, এটা মেনে নেওয়া আমার জন্য খুব কঠিন। তারপরেও আমি তাদের সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার করলাম। সাথে বিব্রত গলায় বলল, কয়েকটা দিন শুধু থাকা। আমি বললাম, আপনার যত দিন হয় ইচ্ছে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। সাথী বলল, আপনার সমস্যা না থাকতে পারে, কিন্তু আমার সমস্যা আছে। আমি কেন বোনের স্বামীর বাড়িতে বাস করব? আমি বললাম, সমস্যায় পড়েছেন বলে বাস করছেন, শখ করে তো আর থাকছেন না। সাথী বলল, আপনার তো অনেক লোকজন আছে, আপনি তাদেরকে বলেন আমাকে 2 রুমের ছোট একটা অ্যাপার্টমেন্ট খুঁজে দিতে। আমি ছোটনকে নিয়ে সেখানে থাকবো। নিজের বাড়িতে যাবেন না?
না। চটির ফটফট শব্দ শুনবেন বলে ভয় পাচ্ছেন? সাথী রাগী গলায় বলল, যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে দয়া করে হাসি তামাশা করবেন না। আমি হাসি তামাশা পছন্দ করি না। আমার সেন্স অফ হিউমার নিম্ন পর্যায়ের। আমি বললাম, আপনার লজিক সেন্স অফ হিউমারের চেয়েও নিম্ন পর্যায়ের। তার মানে কি? আপনি কি বলতে চাচ্ছেন? আমি শান্ত গলায় বললাম, অ্যাপার্টমেন্ট হাউসে উঠে কিন্তু আপনি চটির শব্দ থেকে বাঁচতে পারবেন না। চটির শব্দ আপনার পেছনে পেছনে সেখানে উপস্থিত হবে, কারণ চটির শব্দটা হয় আপনার মস্তিষ্কে। কেউ চটি পরে আপনাকে ভয় দেখায় না। আমার ধারণা এই বাড়িতেও আপনারা চটির শব্দ শুনবেন, হয়তো আজ রাতেই শুনবেন। সাথে অসম্ভব বিরক্ত গলায় বলল, জ্ঞানী জ্ঞানী কথা আপনি আপনার স্ত্রীর সঙ্গে করবেন, সে জ্ঞানী কথা শুনতে পছন্দ করে, আমি করি না। আর আপনি আরেকটা কথা ভুলে যাচ্ছেন। কথাটা হলো, আমি একজন ডাক্তার। যে মানসিক কারণ আপনি বলছেন সেই কারণ আমি জানি, আমাকে শেখাতে হবে না। আর শেখাবো না। অ্যাপার্টমেন্ট হাউস খুঁজে দিতে বলেছি, দয়া করে খুঁজে দিন। এই বাড়িতে 3-4 দিনে বেশি আমি থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি বললাম, আমার সঙ্গে শেষ পর্যন্ত বিয়ে না হলে তাহলে ভালোই হয়েছে। বিয়ে হলে দম বন্ধ অবস্থায় জীবন কাটাতে হতো। সাথে কঠিন গলায় বলল, আপনার আমার বিয়ের প্রসঙ্গটা আপনি আর কখনো তুলবেন না, কখনো না। আমি বললাম, জি আচ্ছা। আপনি আপনার মতো থাকবেন, আমরা 2 বোন থাকবো আমাদের মতো। আমরা আপনাকে বিরক্ত করবেন না, দয়া করে আপনি আমাদের বিরক্ত করবেন না। আমি বিনীতভাবে বললাম, জি আচ্ছা। সাথী বলল, আমরা আমাদের মতো করে খেয়ে নিব। সবাই একসঙ্গে বসে খাওয়া, এইসব ফর্মালিটির মধ্যে আমাদের টানবেন না প্লিজ। জি আচ্ছা। সাথে আমার জি আচ্ছা বলা শেষ করার আগে হুট করে উঠে গেল। ঠিক তখনই আমার মনে হলো, এডগার অ্যালান পোর দ্য এন্ড খেলাটা এই কঠিন মহিলার সঙ্গে খেলা যেতে পারে। আপনি যা ভাবছেন তা কিন্তু না। আমার মাথায় খুনের কোনো পরিকল্পনা ঘটছিল না। আমি ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করতে চাচ্ছিলাম। সাথী নামের আমার হলেও হতে পারত। স্ত্রীকে মানসিক একটা ধাক্কা দিয়ে দেখতে চাচ্ছিলাম কি হয়। সে এখন এমনিতেই মানসিকভাবে বিপর্যস্ত। এই অবস্থায় ছোট্ট ধাক্কাই কাজ করে। গভীর রাতে হঠাৎ তার চোখে তীব্র আলো ফেলা। ভয়টাকে আরও জমানোর জন্য আমাকে একজোড়া চটি জোড়া জোগাড় করতে হবে। চটিতে ফটফট শব্দ করতে করতে তাদের ঘরের জানালার সামনে দাঁড়াবো। খুব সাবধানে জানালার পর্দা সরিয়ে তার মুখে 5 ব্যাটারির টর্চের তীব্র আলো ফেলে আবার চটির ফটফট শব্দ করে চলে আসব। এই কাজটার জন্য বিশেষ একটা রাত বের করতে হবে। ঝড় বৃষ্টির রাত, যে রাতে ইলেকট্রিসিটি থাকবে না, ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো বৃষ্টির শব্দ হতে থাকবে। আমি এক্সপেরিমেন্টটা করি মে মাসের 19 তারিখ রাত 2টোয়। রাতটা ছিল ঝড় বৃষ্টির। এক্সপেরিমেন্টের জন্য রাতটা শুভ ছিল না, কারণ ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল। কিন্তু বিদ্যুৎ চমকানোর কারণে চোখে আলো পড়লে সেই আলোটা স্বাভাবিক মনে হবে বিদ্যুৎ চমকাচ্ছে। ভয়টা সেরকম লাগবে না। আমি সে কারণেই টর্চের মুখে লাল কাগজ লাগিয়ে আলোটাকে লাল করে ফেললাম। যথাসময়ে আলো ফেলা হলো। যেরকম হবে ভেবেছিলাম সেরকম হলো না। সাথে ক্ষীণস্বরে একবার বলল, কে? তারপর ঘুমানির মতো আওয়াজ করে চুপ করে গেল। আমি হতাশ হয়ে নিজের ঘরে চলে এলাম। তখনও বুঝতে পারিনি সাথী মারা গেছে। আমাকে খুনি বলছেন কেন? আমি খুন করিনি। খুন করা আমার পক্ষে সম্ভব না। আমি সামান্য ভয় দেখিয়েছি। আমাদের সমাজে ভয় দেখানো নিষিদ্ধ না। আমরা সবসময় কাউকে না কাউকে ভয় দেখাচ্ছি। আপনি আপনার কথা চিন্তা করুন। আপনি নিশ্চয়ই আপনার এক জীবনে অনেককে ভয় দেখিয়েছেন। কাউকে না কাউকে নিশ্চয়ই বলেছেন, জানে মেরে ফেলবো, বদমাশ কোথাকার। ভূত সেজে কাউকে ভয় দেখাননি? অবশ্যই দেখিয়েছেন। আপনার ভয় দেখানোতে কেউ মারা যায়নি। আমার ক্ষেত্রে একজন দুর্বল হার্টের কারণে কিংবা অন্য কোনো কারণে মারা গেছে। এতেই আমি খুনি হয়ে গেলাম? আপনার হিসাব নিকাশ তো অদ্ভুত। 1971 সনের একটা গল্প বলি। মুক্তিবাহিনী ইন্ডিয়ান আর্মি নিয়ে আমাদের গ্রামে ঢুকেছে। রশিদ মণ্ডল নামের নিতান্ত নিরীহ একজনের সঙ্গে তাদের দেখা। মুক্তিবাহিনীর কমান্ডার কি মনে করে রশিদ মণ্ডলের হাত চেপে ধরে বলল, এই তুই কি রাজাকার? সঙ্গে সঙ্গে হার্ট ফেল করে রশিদ মঙ্গল মারা গেল। এখন আমরা কি মুক্তিবাহিনীর কমান্ডারকে খুনি বলবো? মানুষ খুন করার দায়ে আদালতে কি তার বিচার হবে? তবে একটা কথা ঠিক যে মানুষকে বিচার করা উচিত তার কর্মের পেছনের উদ্দেশ্য নিয়ে, কর্ম দিয়ে নয়। উদ্দেশ্য যদি হয় ভয় দেখিয়ে মজা করা, তাহলে কোনো অপরাধ হবে না। কিন্তু উদ্দেশ্য যদি হয় ভয় দেখিয়ে মেরে ফেলা, তাহলে অবশ্যই অপরাধ হবে।
ভয় দেখিয়ে সাদিয়াকে মেরে ফেলবো এরকম উদ্দেশ্য আমার ছিল না। এক্ষেত্রে আমি অবশ্যই অপরাধী না, তবে তার ছোট বোনের মৃত্যুর জন্যে আমাকে দায়ী করতে পারলো না, কারণ কোনো প্রমাণ নেই। আদালত আমাকে দোষী প্রমাণ করে ফাঁসিতে ঝুলাতে পারবে না। তবে আমি দোষী ঠিকই, দ্বিতীয় মৃত্যুটা অবশ্যই অপরাধের পর্যায়ে পড়ে। আচ্ছা ভাই, আপনি এত অস্থির হয়ে পড়েছেন কেন? ঠান্ডা মাথায় আগে গল্পটা শুনুন। একজন সিজিওফ্রেনিক রোগী খোলামেলাভাবে তার গল্প বলছে। আপনার তো উচিত মন দিয়ে শোনা। আপনি একজন লেখক মানুষ, লেখকরা গল্প খুঁজে বেড়ায়, সেখানে আপনাকে কোনো খোঁজাখুঁজি করতে হয়নি। আমি নিজেই গল্প নিয়ে উপস্থিত হয়েছি। মানুষ খুব সহজ প্রাণী। এরকম কেন ভাবছেন মানুষের মস্তিষ্ক শূন্য আকাশের মতো নির্মল? সাধু 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 রবে কাপে চারিধার, সবে বলে পরিষ্কার অতি পরিষ্কার, দুর্বোধ্য যা কিছু ছিল হয়ে গেল জল, শূন্য আকাশের মতো অত্যন্ত নির্মল। কার কবিতা বলুন তো? ঠিক ধরেছেন, রবীন্দ্রনাথের হিংটিং ছট। কবিতাটা কখন লেখা হয়েছে, কোথায় লেখা হয়েছে বলতে পারবেন? পারবেন না, কারণ আপনি আমার মতো খুঁটিয়ে পড়েন না। বেশিরভাগ মানুষই পড়ে না। বেশিরভাগ মানুষ জলের ওপর উড়াউড়ি করে, জল স্পর্শ করে না। আমি করি। হিংটিং শট কবিতাটা লেখা হয়েছে শান্তিনিকেতনে, প্রচণ্ড গরমের সময় জ্যৈষ্ঠ মাসে। বাইরের উত্তাপ তার কবিতাতেও চলে এসেছে। গ্রীষ্মতাপে উষ্মা বাড়ে ভারী উগ্রমূর্তি, গায়ে কালো মোটা মোটা ছাটাছোটা কুর্তি। দেখেছেন আমি কত মন দিয়ে পড়ি? মন দিয়ে যেমন পড়ি, জীবনটাকেও সেই রকম মন দিয়েই দেখার চেষ্টা করি। জীবনের ব্যাখ্যায় আমি ভুল করতে পারি, কিন্তু জীবনকে দেখায় কোনো ভুল নেই। আপনারা মানুষের মাথার ভেতরে আলোকিত করিডোরগুলো জানেন, কিন্তু অন্ধকার করিডোরগুলো জানেন না, জানতে চানও না। আমি জানতে চাই, গল্পে ফিরে যাই। পৃথিবীতে 3 রকম বাড়ি আছে। সাধারণ বাড়ি, যেখানে লোকজন কখনো হাসে কখনো কাঁদে। কান্না বাড়ি, যেখানে সবসময় কেউ না কেউ কাঁদছে। হাসি বাড়ি, যেখানে কেউ না কেউ সবসময় হাসছে। সাথের মৃত্যুর পর আমার বাড়িটা হয়ে গেল কান্না বাড়ি। 2 বোন সবসময় কাঁদছে। আমি গভীর আগ্রহ নিয়ে তাদের কান্না দেখতে লাগলাম। অনেক কিছু লক্ষ্য করলাম যা আগে লক্ষ্য করিনি। যেমন দীর্ঘস্থায়ী কান্না যখন চলে, তখন একসময় চোখের পানি শুকিয়ে যায়, শুরু হয় অশ্রুশূন্য কান্না। আবার চোখে পানি আসে 30 থেকে 40 মিনিটের মাথায়। কি বললেন? সাধের মৃত্যুর ব্যাপারে আমাকে কেউ সন্দেহ করছে কি না? না তো, সন্দেহ কেন করবে? তাছাড়া আমি তো রূপা এবং তার ছোট বোনকে বলেছি যে আমি জানালা দিয়ে সাথের মুখে টর্চের আলো ফেলেছি। আমি সত্য গোপন করিনি, তবে পূর্ণ সত্য বলিনি। আমি বলেছি হাফ ট্রুথ। অর্ধসত্য মিথ্যার চেয়েও খারাপ, এটা তো নিশ্চয়ই জানেন। টর্চ লাইটের ব্যাপারটা আমি কিভাবে বলেছি শুনুন। আমি রূপাকে বলেছি, ঝড় বৃষ্টি যখন হচ্ছিল তখন আমি বারান্দায় বসা, আকাশে বিজলি চমকাচ্ছে, তাই দেখছি। হঠাৎ শুনলাম তোমার আপা বলছে, কে কে? কথা শুনে মনে হলো ভয় পেয়েছে। ব্যাপার কি দেখার জন্য আমি টর্চ লাইট নিয়ে গেলাম, জানালা দিয়ে টর্চ ফেললাম। দেখি কিছু না, তিনি তার ছোটো বোনকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছেন। আমি চলে এসেছি। তখন যদি জানতাম এমন ভয়ঙ্কর কিছু ঘটে গেছে, তাহলে... দেখলেন, সত্যি কথাকে সামান্য এদিক ওদিক করলে কি হয়? সত্যিকে এদিক ওদিক করলে বিরাট ওলট পালট হয়ে যায়, মিথ্যার বেলায় তা হয় না। যে কথা বলছিলাম, আমার বাড়িটা হয়ে গেল কান্না বাড়ি। কখনো রূপা কাঁদছে, কখনো ছোটন কাঁদছে, কখনো দেখা যাচ্ছে দুজনে কাঁদছে। কান্না যখন থামছে তখন হচ্ছে শ্বাসকষ্ট। ইনহেলার হাতে নিয়ে 2 বোন পাশাপাশি বসা, দুজনে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। একজনের হাতে ইনহেলারটা গাজার কলকের মতো হাত বদল হচ্ছে, অসম্ভব বিরক্তিকর ব্যাপার। এই ধারাবাহিক কান্নাকাটির জন্যে আমার একটা ক্ষতিও হয়ে গেল। কাশাকন্যা উধাও হয়ে গেল, তার কথাবার্তা শোনা যায় না, তাকে দেখতে পাওয়া তো দূরের ব্যাপার। কাশাকন্যার গলার শব্দ শোনার জন্য আমি অনেক চেষ্টা করলাম। দীর্ঘ সময় ছাদে বই নিয়ে বসে রইলাম, সারাক্ষণ অপেক্ষা করলাম, এই বুঝি কাচের চুরির টুনটুন শব্দ শুনব। কাশাকন্যা বলে উঠবে, এখানে একা একা কী করেন? কাশাকন্যার সঙ্গে কথা বলার তীব্র বাসনা আমার মধ্যে তৈরি হলো। তাকে আমার অনেক কিছু জিজ্ঞেস করার আছে। তার মধ্যে একটি হলো, সাধুর মৃত্যু সে কীভাবে দেখছে। আমি জানি তাকে জিজ্ঞেস করার অর্থ নিজেকে জিজ্ঞেস করা। সে জবাব যা দেবে তা আমারই জবাব, সেই জবাবও আমার জানা দরকার। আমি কথা বলতে চাই আমার সাবকনশাস মনের সঙ্গে, সেটা তো এমনিতেই সম্ভব না। অবচেতন মনের সঙ্গে কথা বলার জন্য আমার অবশ্যই কাশাকন্যাকে প্রয়োজন। এবারে কান্না বন্ধ না হলে সে হয়তো আসবে না।
আমি কান্না বন্ধ করলাম। দু বোনের যে কোনো একজনের কান্না বন্ধ হলে অন্যজনেরটা বন্ধ হবে। আমি বেছে নিলাম ছোটনকে। ঠিক করলাম তাকে ছোটোখাটো একটা শখ দেওয়া হবে। তার মন নামক বিষয়টাকে নাড়া দেওয়া হবে, এমন এক ধরনের নাড়া যার জন্য সে মোটেই প্রস্তুত না। সে পুরোপুরি হকচকিয়ে যাবে, মাথা এলোমেলো হয়ে যাবে। আমি এক সন্ধ্যায় তাকে ছাদে ডেকে পাঠালাম। সে ছাদে উঠে এলো। তার মুখ বিষণ্ণ, চোখ লাল, বোঝাই যাচ্ছে ছাদে ওঠার আগে আগে সে চোখ মুছছে। আমি কোমল গলায় বললাম, কেমন আছো ছোটন? ভালো আছি। এটা কি ভালো থাকার নমুনা? চোখে এখনো পানি। ছোটন কাঁদো কাঁদো গলায় বলল, দুলা ভাই আমি ভালো নেই, আমার মরে যেতে ইচ্ছে করছে। আমি গম্ভীর গলায় বলল, ছোটন শোনো, আমি নিজেও ভালো নেই, আমারও মরে যেতে ইচ্ছে করছে। আমি প্রায় ছাদে উঠেও আসি যাতে ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যেতে পারি। আমার সাহস কম বলে কাজটা করতে পারি না। ছোটন খুবই বিস্মিত হয়ে বলল, আপনার কি হয়েছে? আমি বললাম, আমার কি হয়েছে আমি তোমাকে বলছি, তার আগে তোমাকে একটা প্রশ্ন করি। তুমি কি জানো আমি ভয়ঙ্কর একজন মানুষ? না তো। আমার যে মাথা খারাপ এটা তুমি জানো না? তোমার আপা তোমাকে কিছু বলেনি? আপনার মাথা খারাপ এটা বলেনি, আপনি মাঝে মাঝে অদ্ভুত কাজ করেন এটা বলেছে। তোমাকে বলিনি যে আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছিল? হ্যাঁ বলেছে। কোনো ভালো মানুষকে নিশ্চয়ই কেউ সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায় না। আপনি সামান্য অ্যাকসেন্ট্রিক। আপা অল্পতেই ভয় পায় বলে আপনাকে নিয়ে গেছে। মানুষ হিসেবে আপনি স্বাভাবিক। ছোটন তুমি ভুল করছো, মানুষ হিসেবে আমি মোটেও স্বাভাবিক নই। আমার মাথায় অনেক এলোমেলো ব্যাপার আছে যা তুমি বা তোমার আপা কেউই জানে না। ভাই, লক্ষ্য করছেন যে আমি সত্যি সত্যি কথা বলছি? এই সত্যের মাঝে ছোট ছোট মিথ্যা ঢোকাবো। সত্য হলো স্বর্ণ আর মিথ্যা হলো খাদ। সত্যের সঙ্গে মিথ্যা মেশানোই সত্য হবে কঠিন এবং ঝলমলে। আমি যে ছোটনকে নাড়া দিতে শুরু করেছি এটা বুঝতে পারছেন? ছোটনের মুখ দেখে কিন্তু কান্না সম্পূর্ণ চলে গেছে। আমি তাকে একটা বড় শখ দেব। ছোটন শোনো, কারোর শরীরে যদি দগদগে ঘা হয় সে কিন্তু প্রাণপণ চেষ্টা করে ঘা লুকিয়ে রাখতে। মনের অসুখ বিষাক্ত ঘায়ের মতো। মানুষ এই বিষাক্ত ঘা কাউকে দেখিয়ে বেড়ায় না, লুকিয়ে রাখে। আপনি এত নিশ্চিত হলেন কিভাবে যে আপনার সত্যি সত্যি মনের অসুখ আছে? তোমরা দু বোন এই বাড়িতে উঠে আসার পর থেকে আমার তীব্র ইচ্ছা হচ্ছে তোমার রূপা আপাকে গলা টিপে মেরে ফেলতে। তখনই বুঝেছি আমার বোনটা অসুখটা মারাত্মক পর্যায়ের। আপনি এসব কি বলছেন? বড় শখটা দিলাম, এর চেয়ে বড় শখ আছে, সেটা এখনই দেওয়া হবে। প্রথম শখটা সামলানোর আগেই দেওয়া হবে। কামারের দোকানে কামারকে লোহার কাজ করতে দেখেছেন? কামার কি করে? আগুনে পুড়িয়ে লোহাকে টকটকে লাল করে দেয় না, তারপর সেই লোহাকে বাঁকায়। আমিও তাই করছি, বড় শখটা দিয়ে লোহা ঘনঘনে করছি। এখন আরেকটা শখ দিয়ে লোহা বাঁকানো হবে। রেডি, গেট, সেট, গো। ছোটন শোনো, মন দিয়ে শোনো। আমি এখন যা বলবো তা শুনলে তুমি আমাকে ভয়ঙ্কর খারাপ ভাববে। তোমার কাছে মনে হবে আমার চেয়ে খারাপ মানুষ পৃথিবীতে জন্ম নেয়নি। তুমি যা ইচ্ছা ভাবো, তোমাকে আমার কথা বলতেই হবে। যে কোনো কারণে হোক, তুমি এ বাড়িতে উঠে আসার পর আমার মনে হলো আমি তোমাকে ছাড়া বাঁচব না। দুলা ভাই, আপনি এসব কি কথা বলছেন? কথা বলবে না প্লিজ। আমি আগে কি বলছি মন দিয়ে শোনো, তারপর চিৎকার চেঁচামেচি যা ইচ্ছা করো। যখন মনে হলো তোমাকে ছাড়া বাঁচবো না, তখনই মাথায় এলো তাহলে গলা টিপে রূপাকে খুন করে ফেলি। ছোটন, এখন কি বুঝতে পারছো যে আমার মাথা খারাপ? বুঝতে পারছি। আমি আপনার পায়ে পড়ি, আপনি এসব কিছুই আপাকে জানাবেন না। আপাকে জানতে পারলে খুব কষ্ট পাবে, কষ্টেই সে মরে যাবে। বলো আমি কি করব? আমি আমি কি ছাদ দিয়ে লাফ দিয়ে পড়বো? ছোটন, তুমি আমার একটা কাজ সহজ করে দাও। আমি রেলিংয়ের উপরে দাঁড়াচ্ছি, তুমি ধাক্কা দিয়ে আমাকে নিচে ফেলে দাও। আমার পক্ষে নিজে নিজে লাফ দেওয়া সম্ভব না। পাগলরা সাহসী হয়, কিন্তু আমি সাহসী না, আমি ভীতু। বলতে বলতে আমি টলমলো ভঙ্গিতে রেলিংয়ে উঠে দাঁড়ালাম। ছোটন আতঙ্কিত গলায় বলল, দুলা ভাই আপনি নামুন, আপনার পায়ে পড়ি, আপনি নামুন। তুমি যদি আমার প্রতি সামান্য দয়া করো তাহলে নামবো। আপনি আগে নামুন প্লিজ প্লিজ। আমি নামলাম। নেমেই গম্ভীর গলায় আবৃত্তি করলাম, প্রহর শেষে প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।
ছোটন ছলছল চোখে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখের এই অশ্রুর ধরন অন্য। নিজের অভিনয় প্রতিভায় আমি নিজেই চমৎকৃত হলাম। মনে হলো শেক্সপিয়রের নাটকে একই সঙ্গে দুটি চরিত্র অভিনয় করছি, হ্যামলেট অ্যান্ড গোস্ট। হ্যামলেট: alas poor ghost, pity me not, but land is serious hearing to what I shall unfold. Hamlet: speak, I am born to hear. Ghost: so earth to the ravens. একটা তরুণী মেয়ে যদি হঠাৎ কোনো ছেলেকে এসে বলে, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে না পেলে আমি বাঁচব না, তখন ছেলেটির মানসিক অবস্থা কী হয়? সে আনন্দে আত্মহারা হয়। কিছুক্ষণ সে থাকে অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড। তারপর সে চারদিকে এই গল্প ছড়িয়ে দেয়। পরিচিত অপরিচিত সবাই এই গল্প কয়েকবার শুনে ফেলে। যারা আশেপাশে থাকে না তাদেরকে চিঠি লিখে জানানো হয়। তুমি শুনে খুবই আশ্চর্য হবে, লিলি নামের অত্যন্ত রূপবতী এক তরুণী গত বৃহস্পতিবার বিকেল 4:25 হঠাৎ করে যুবকটি এই গল্প যতই ছড়াতে থাকে ততই তার আবেগ কমতে থাকে। ঘটনার নোভেলটি পুরোপুরি নষ্ট হয়ে যায়। সে তখন অপেক্ষা করতে থাকে কখন অন্য কোনো তরুণী এসে তাকে এ জাতীয় কথা বলবে। মেয়েদের বেলায় এই ব্যাপারটি একেবারেই ঘটে না। কোনো তরুণীকে যদি কোনো যুবক এসে বলে, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচব না, তখন তরুণী আনন্দে আত্মহারা হয় না, বরং খানিকটা ভীত হয়ে পড়ে। সে এই ঘটনা কাউকেই জানায় না। সে কারণটা তার নিজের মনের ভেতর বড় হতে থাকে। সে প্রাণপণ চেষ্টা করে পুরোটা বিষয় মাথা থেকে মুছে ফেলতে। যতই সে চেষ্টা করতে থাকে ততই এই ঘটনার শিকড় গজিয়ে বসতে থাকে। একসময় তরুণীটির মনে হয়, আহারে বেচারা, সত্যি বোধ হয় সে আমাকে ছাড়া বাঁচবে না। একসময় সে আহারে বেচারাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। দুজন একসঙ্গে রিক্সা করে যাচ্ছে, ছেলেটা তার দিকে হা করে তাকিয়ে আছে। সে বিরক্ত হয়ে বলল, সবসময় তুমি আমার দিকে তাকিয়ে থাকো কেন? লোকে কি ভাববে? ছেলেটা গাঢ় স্বরে বলল, ভাবুক যার যা ইচ্ছা। এই বলে সে আগের মতোই ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকতে লাগলো। ভাই, বলুন তো আমার অ্যানালাইসিস ঠিক আছে কিনা? অ্যানালাইসিসটা অবশ্যই অতই শরীরীকরণ দোষে দুষ্ট, তারপরেও মনে হয় ঠিক আছে। যদি অ্যানালাইসিস ঠিক হয় তাহলে অবশ্যই ছোটন মেয়েটি আমাকে নিয়ে নানান চিন্তাভাবনা শুরু করবে। চিন্তাভাবনা পানির মতো, যে পানি খাল দিয়ে প্রবাহিত। কোন দিক প্রবাহিত হবে তা নির্ভর করবে খালটা কোন দিকে কাটা হবে। খাল অবশ্যই ছোটন নিজেই কাটবে, তবে আমাকে সাহায্য করতে হবে। সাহায্য করা মানে খাল কাটা নিয়ন্ত্রণ করা। আমি আগ্রহ নিয়ে এই নিয়ন্ত্রকের ভূমিকায় নামলাম। পরের দিনের কথা, দুবোন ঝিম ধরে বসে আছে বারান্দায়। আমি তাদের কাছে গিয়ে ছোটনের দিকে তাকে শান্ত গলায় বললাম, তোমরা দুজন সবসময় দেখি মূর্তির মধ্যে বসে থাকো, এটা তো ঠিক না। কাজকর্ম শুরু করো, কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকো। ছোটন, তোমার কলেজ নেই? ছোটন মেঝের দিকে তাকিয়ে বলল, আছে, যাব না। সে সম্ভবত আমার চোখের দিকে তাকাতেই ভয় পাচ্ছিল। আমি বললাম, কলেজ আছে কিন্তু যাবে না কেন? ডাক্তারি পড়াটা তো এমন না যে ঘরে বসে পুষিয়ে দেবে, তুমি অবশ্যই যাবে। চলো আমি তোমাকে নামিয়ে দিয়ে আসি। রূপা বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ, চলো আমরা দুজন মিলে ওকে কলেজে নামিয়ে দিয়ে আসি। আমি বললাম, তোমরা দুজন সবসময় একসঙ্গে ট্যাগ হয়ে থাকবে, এটা কেমন কথা? তোমার যাবার কোনো দরকার নেই, তুমি থাকো, আমি নামিয়ে দিয়ে আসছি। রূপা বলল, ঠিক আছে, এটাই ভালো, তুমি নামিয়ে দিয়ে আসো। ছোটন ভীত গলায় বলল, না আপা না, আমি যাব না। রূপা বলল, তুই অবশ্যই যাবি। আমি ছোটনকে কলেজে নামিয়ে দিতে গেলাম। আমার অতিরিক্ত আগ্রহের কারণে ছোটন খুবই চিন্তিত হয়ে পড়ল। আমি নিশ্চিত সে কলেজে যাবার পথে আমি তার সঙ্গে কী আচরণ করব তা নিয়েই দুশ্চিন্তা। কী করবে মানুষটা? শর্ট করে হাত ধরে ফেলবে, তার দিকে ঘেঁষে আসবে, গায়ের সঙ্গে গা লাগিয়ে বসার চেষ্টা করতে করতে গদগদ গলায় প্রেমের কথা বলার চেষ্টা করবে। ছোটন যা ভাবছে সে রকম কোনো কিছুই করা যাবে না, উদ্ভট কিছুও করা যাবে না। মেয়েরা প্রেমিকের উদ্ভট আচরণ পছন্দ করে, অন্যদের কাছ থেকে উদ্ভট আচরণ আশাও করে না, পছন্দ করে না। আমি গাড়িতে ড্রাইভারের পাশে বসলাম, পেছনের সিটে ছোটনের সঙ্গে বসলাম না। গাড়িতে সারা পথে একটি কথাও বললাম না, একবারও পেছনে ফিরে তাকালাম না। ছোটন গাড়ি থেকে নেমে আমার জানালার পাশে ঝুঁকে এসে ভয় পাওয়া গলায় বলল, আমি চাই। আমি ছোটনের দিকে না তাকিয়ে বললাম, আমি বুঝতে পারছি আমার অদ্ভুত কথাবার্তায় তোমার খুব মন খারাপ হয়েছে। তোমার চেয়ে 100 গুণ মন খারাপ আমার হয়েছে। তুমি কিছু মনে করো না, আমি ঠিক করেছি যে অপরাধ করেছি তার জন্য আমি নিজেকে শাস্তি দেব। ছোটন বলল, কি শাস্তি?
আমি ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বললাম, সেটা তোমার জানার দরকার নেই। ছোটনকে দেখে মনে হলো সে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তবে আমি জানি এই স্বস্তি সাময়িক, কিছুক্ষণের মধ্যেই তার মধ্যে জন্ম নেবে হতাশা এবং দুঃখবোধ। কীরকম দুঃখবোধ ব্যাখ্যা করি?